আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানের পথে জনস্রোত, অবিলম্বে ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি। অবরুদ্ধ গাজায় নারী শিশুদের লক্ষ্য করে ইসরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ, যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ। চারুকলায় আনন্দ শোভাযাত্রায় মোটিফে আগুনের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল বিনিয়োগ করবে চীন, বাংলাদেশিদের চিকিৎসা সেবায় প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে সংকটে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিকেল 3টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে বিপুল মানুষ সমবেত হয়েছেন। রাস্তায় রাস্তায় নেমেছে জনস্রোত। কর্মসূচির খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন শাকের আদনান, যাচ্ছে তার কাছে। আদনান, মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে? দর্শক, আমরা আদনানের সাথে যোগাযোগের চেষ্টা করছি। দুঃখিত দর্শক, আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় 24 ঘন্টায় আরও কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। জাতিসংঘের অভিযোগ, অবরুদ্ধ অঞ্চলটিতে কেবল নারী ও শিশুদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে চলছে বিক্ষোভ। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 18 মাসে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 50,900-ও বেশি। তবে ফিলিস্তিনের সরকারি গণমাধ্যমের তথ্যমতে নিহতের সংখ্যা 61,700। নির্বিচার হামলার পাশাপাশি গাজায় মানবিক কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল। অবরুদ্ধ গাজায় নারী ও শিশুদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেছেন, 19 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত গাজায় ইসরায়েলের চালানো হামলার মধ্যে কমপক্ষে 36টিতে কেবল নারী ও শিশু নিহত হয়েছেন। The nature and scope of the evacuation orders raises serious concerns that Israel intends permanently to remove the civilian population from these areas in order to create a so-called buffer zone. গাজায় হামলাকে বর্বরতা বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলায় 7 শিশুসহ একই পরিবারের 10 জন নিহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, এটি যদি বর্বরতা না হয় তাহলে একে কি বলে? ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তিনি। Gümrük tarifeleri üzerinden kızışan ticari rekabetin yıkıcı hale gelmemesi için elimizden geleni yapmaktayız. এদিকে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় হামলা চলবে। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ।
অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গাজা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে বিপুল মানুষ সমবেত হয়েছেন, রাস্তায় রাস্তায় নেমেছে জনস্রোত। কর্মসূচির খবর জানাতে সেখানে আছেন সাগর আদনান, যাচ্ছে তার কাছে। আদনান, মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে যে ইসরায়েলের যে বর্বর হামলা এবং যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থামানো রাখার জন্য যারা রয়েছে, যারা করছেন, তারা কিন্তু আজকে তাদের যে আন্তর্জাতিক গণজমায়েত বড় জমায়েত সেটা হচ্ছে অভিমুখে মার্চ ফর গাজা। এখানে এই সকাল থেকে মোটামুটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এখানে আসছেন এবং এই যে সরান উদ্যান রয়েছে তারা উদ্যানে এখন আসলে কানায় কাটে হয়ে গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে গাজায় যে বর্বর যে হামলা তা ইতিহাসের জঘন্যতম ঘটনা এবং সব ধরনের বর্বরতাকে সীমা লঙ্ঘন করে এই গাজাবাসীর উপর যে অত্যাচার যে মানুষ হত্যা করা হচ্ছে সেটি যেন বন্ধ করা হয় এবং এর জন্য জাতিসংঘ এবং ওআইসি সহ যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা বিভিন্ন দাবি জানিয়েছেন যাতে বন্ধ করা হয়, হামলা বন্ধ করা এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং সেটি যেন সবাই এই বিশ্ব মানবতার যে জাগরণ তৈরি হয়েছে সারা বিশ্বে এই ফিলিস্তিনের প্রতি গাজার প্রতি সেই সংহতি জানিয়ে তারা বলেছেন যে আসলে এখনই আসলে এখন যদি এই করা যায় তাহলে আসলে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, যেভাবে হামলা করা হচ্ছে থামানো যাবে না। এই জন্য বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সবাইকে বিশ্বের সবাইকে এখন হামলায় বন্ধ করা এবং এখানে কর্মসূচি করছে মার্চ ফর গাজা শিশুদানে। এখানে আসলে 3টা থেকে 4টা পর্যন্ত রয়েছে এবং সেখানে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং সেখান থেকে বিভিন্ন আসলে তাদের দাবি দাওয়া জানা যাবে বলে আমরা মনে করি। ধন্যবাদ আদনান আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি করা আনন্দ শোভাযাত্রার 2টি মোটিভ ভরে লাগা আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেছেন, আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে, তবে পুড়ে যাওয়া প্রতিকৃতি বা মোটিভ 40 ঘন্টার মধ্যে পুনর্নির্মাণ করা সম্ভব কিনা সে সিদ্ধান্ত চারুকলার শিল্পীরা জানাবেন। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহবাগ থানায় জিডি করাও হয়েছে। প্রক্টর আরও জানিয়েছেন, সিসিটিভি দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ করছে পুলিশ। চারুকলার ফ্যাসিস্ট সরকারের দোসররা আগুন দিতে পারে শিক্ষার্থীদের এমন দাবি ধরে নিয়ে তদন্ত কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, হাসিনা দোসররা ভোর রাতে ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। নাশকতার সাথে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈশাখী। পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় এই সামাজিক উৎসব ঘিরে পার্বত্য অঞ্চলে খুশির আমেজ। 3 দিনের বৈশাখী উৎসবে মেতেছেন চাকমা, মারমা ও ত্রিপুরা সহ পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বৈশাখীর প্রথম দিন রাঙ্গামাটি রাজবাড়ির ঘাট, গর্জনতলী সহ শহরের বিভিন্ন স্থানে এবং রাঙ্গামাটির 10 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু করেছেন উৎসব। নতুন বছরে সবার প্রত্যাশা ভালো কাটুক আগামী দিনগুলো। আমাদের এই ফুল বিজয় উদযাপনের দিনে আমরা এইটাই আমরা প্রত্যাশা করি যে সবার মন যেন ফুলের মতন পবিত্র হয়। সবাইকে শুভেচ্ছা। 12 এপ্রিল থেকে বৈশাখী উৎসব শুরু হলেও এর আগ থেকেই শুরু হয় পাহাড়ের উৎসবের আমেজ। বিজু মানে তো চেতনা, বিজু মানে হলো আনন্দ উচ্ছ্বাস, বিজু মানে মিলন। আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি দুঃখ কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে
আমরা আশা রাখবো। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর 3 দিন আনন্দ উৎসবে মেতে থাকবে পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ। আমরা আশা করছি এই সকল অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। 12 এপ্রিল বৈশাখীর প্রথম দিন ফুলবিজু, 13 এপ্রিল মূলবিজু এবং 14 এপ্রিল গজ্জেপজ্জে পালিত হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সুর তাল লয়ে বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত সুরের ধারার শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432, যেটি প্রথমবারের মতো হবে রবীন্দ্র সরোবরে। এই আয়োজনকে ঘিরে হয়েছে তৃতীয় দিনের মহড়া। রবীন্দ্র সরোবরে আজ সন্ধ্যা 6:30টায় হবে মূল মঞ্চের রিহার্সেল। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। এবারের আয়োজনের সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 5:30 পর্যন্ত হয়েছে বর্ষবিদায়ের রিহার্সাল, আর 5:30 থেকে শুরু হয়েছিল বর্ষবরণের মঞ্চ রিহার্সাল, যেটা সেটি আমাদের কালকে হবে। তখন সবাই স্টেজে উঠে একদম ফুল ট্র্যাকে গানগুলো গাইবে সবাই। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এই আগ্রহের কথা জানিয়েছে চীন সরকার। একই সঙ্গে চীনের হাসপাতালে চীনা রোগীদের যে অর্থ খরচ করতে হয়, বাংলাদেশি রোগীরাও সেই সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে চীনের কুনমিংয়ে বিমান ভাড়া আসা যাওয়া 20,000 টাকার মধ্যে রাখার বিষয়ে আলোচনা চলছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সম্প্রতি চীনের কুনমিংয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন বাংলাদেশের 14 জনের একটি দল। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা। বলেছেন সেখানে তারা পেয়েছেন বিশ্বমানের সেবা। ভালো তো মনে হচ্ছে, 2 to 3 জেনারেশন লাগে একটু আপগ্রেড ডিটেকশন। আমাদের দেশে হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। চীনে বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন চীনের কয়েকটি শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য। আসার পরে এখানে হসপিটালের পরিবেশ বা সবকিছু দেখে সবারই ভালো লাগছে। একটা ফর্মুলেশনের মধ্যে চলে আসছে, জানতে পারতেছি যে এই হসপিটালগুলোতে আসলে বাংলাদেশিদের ট্রিটমেন্ট হয়। চাইনিজ গভর্নমেন্ট আরো কিছু হসপিটাল প্রস্তুত রেখেছেন এবং তাদের সুচিকিৎসা উন্নত চিকিৎসকগণকে আরো প্রস্তুত রেখেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিষয়টি দেখভাল করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বলেছেন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যেই খরচে চিকিৎসা ব্যবস্থা করেছেন একই খরচ, ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালাইজড হসপিটালে বিনিয়োগ করার জন্য বলেছে, আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময়, এবং এটার ব্যাপারে খুব দ্রুতই অগ্রগতি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন চীনের অধিকাংশ সরকারি হাসপাতালেই স্বল্প খরচে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। আমাদের চিফ অ্যাডভাইজার যখন চাইনিজ প্রেসিডেন্টের সাথে কথা বলেন, উনি বলেন যে শুধু কুনমিং না, পুরো চায়নার সমস্ত হসপিটালগুলোইতে আমাদের এক্সেস থাকবে। ফার্স্ট পিপলস হসপিটালটা 4000 বেডের একটা পুরো ফ্লোর আমাদের পেশেন্টদের জন্য তারা ডেডিকেট করেছে। বাংলাদেশি রোগীদের সেবা দিতে কতটা প্রস্তুত চীন, এটা দেখার জন্য অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই চীনে পাঠাচ্ছে 20 সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানের স্বজন হারিয়ে সংকটে পড়েছে কোনো পরিবার। রাজনৈতিক পরিবর্তনের পর কোথাও কোথাও বাড়তি সম্মান মিললেও আর্থিক সহায়তা পেয়েছেন সামান্যই। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা। ঢাকার বাড্ডার বাসিন্দা সুমন শিকদারের পরিবার নিয়ে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ঢাকার যেসব স্থান অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম বাড্ডা এলাকা। মিছিলে নেমে 19 জুলাই বাড্ডায় মারা যান সুমন শিকদার। পরিবারের সদস্যরা বলছেন সংঘর্ষ থেকে বাঁচতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া সুমন নিজেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমাদের আত্মীয়স্বজন যারা আছে, আমার মামা, ওই খালাতো ভাইটে যারা আছে, সবাইরে ফোন দিয়ে কইছে তোরা কেউ বাসাতে পারবি না, কিন্তু ওই যে মিছিলে গেছে। এটা এলোপাতার ওই গুলিতে মারা গেছেন, কার গুলিতে সেটা সঠিক তো আর আমরা কেউই বলতে পারবো না। ওই সময় তো মনে করেন না গুলি করছে কয় দিক থেকে। পরিবারের উপার্জনের ভার যার উপর ছিল তাকে হারিয়ে সংকটে পড়েছেন স্বজনরা। এখন ওদের অবস্থা
খুবই খারাপ যে একটা কিছু কইরা যে ওই ছেলেটারে নিয়ে আমার ওই বাইর বুড়ো যে খাবে, আমার বাপ মা খাবে, এরকমের কোনো নাই, ইনকামের কোনো সোর্স নাই। 2 বছর একদম আমি বেকার ছিলাম। আমার ওষুধ পানি যা লাগছে, আমার সংসারের বাজার টাজার ঘর ভাড়া সব ওদেছে। ও আমার বাপ মারও সব কিছুই করছে। আমি এখন তো কারোই কিছু করতে পারি না, আমি নিজেই চলতে পারি না। আর আমার একটা ছোট ভাই আছে, ও লেখাপড়া করে। ওরে যদি সরকার থেকে একটা চাকরি দিয়ে দিতে পারতো সরকারি, হয়তো দেখা যাইতেছে ওর ওসিলায় আমার ওই ভাতিজাটা, আমার ছোট ভাইয়ের বউ, আমার বাপ মা চুলে খাইতে পারতো। বাংলাদেশ কখনো আর রক্তক্ষয়ী পরিস্থিতির মুখোমুখি হবে না, এমনই আশা সুমনের পরিবারের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন নয়ন ইসলাম ও রনি ইসলাম। দুর্ঘটনায় মিজানুর রহমান নামে আরও 1 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সকাল 8টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দুর্বাচারা গ্রাম থেকে মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে যাচ্ছিলেন। পথে বটতৈল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন ও রনি। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে পাঠানো হয়। 28 এপ্রিল কানাডায় 45তম পার্লামেন্ট নির্বাচনের প্রচার জমে উঠেছে। পার্লামেন্টের 343টি আসনের জন্য প্রায় 900 প্রার্থীর নাম ঘোষণা করেছে ইলেকশন কানাডা। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। 3টি প্রধান রাজনৈতিক দল লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি ও এনডিপি 342টি আসনে প্রার্থী দিয়েছে। একটি আসনে তাদের প্রত্যেকেরই প্রার্থী বাদ পড়েছে। কানাডার সর্বশেষ জনমত জরিপে আসন ও সমর্থনের দিক থেকে লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। ক্যালগারি স্কাইভি আসনে লিবারেল পার্টির প্রার্থী জর্জ চাহাল নির্বাচনে জয়ী হলে বাংলাদেশি ও অন্য অভিবাসী সহ সবাইকে নিয়ে শক্তিশালী কানাডা গঠন করার অঙ্গীকার করেছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আশঙ্কা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের কারণে রপ্তানি কমবে। এর প্রভাবে কর্মসংস্থান কমে যাবে এবং চাকরি হারাবেন পোশাক শিল্পে নিয়োজিত বিপুল নারী। মার্কিন শুল্ক হার বৃদ্ধিকে ওয়েক আপ কল হিসেবে উল্লেখ করেছেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে নিয়মিত ছায়া সংসদে এবারের বিষয় যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবিলা। দেশের রপ্তানি পণ্যের বহুমুখী উৎপাদন ও বিকল্প বাজারের জন্য কূটনীতিক সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। পোশাক শিল্পের এক্সপোর্টারদের শীর্ষ তালিকাটা বলে দিতে চাই, 1 নম্বরে চীন, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে ভিয়েতনাম। তারাও আসলে ওই চিন্তাতেই আছে যে বাংলাদেশ যদি কোনোভাবে স্লিপ করে আমরা ইউএস মার্কেটে ঢুকবো। আমরা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারি এবং বিশেষজ্ঞরা মনে করে বাণিজ্য ঘাটতি কমিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করাটা সক্ষম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে পণ্যের বাজার বিপণন ও বিনিয়োগ চুক্তির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এখানে প্রস্তুতির বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে একদিক থেকে যদি বলা যায় তাহলে বলতে হয় যে এই যে একটা ধাক্কা খেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে, এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক নীতিমালা, কর ব্যবস্থাপনা, বিনিয়োগের জন্য সংস্কার, এগুলো কিন্তু আমাদের করার প্রয়োজন অনেক দিন থেকেই আমরা অনুভব করছি এবং জোর দিয়ে আসছি। এই অর্থনীতিবিদ মনে করেন 2026 সালের নভেম্বর নাগাদ মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ঘটবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রাতিষ্ঠানিক উন্নয়নের কথা ভাবি তাহলে ব্যক্তি কেউ না, আপনি যদি প্রতিষ্ঠান দুর্বল থাকে, সেইখানে দক্ষতা যদি না থাকে, সেখানে যদি দক্ষ মানব সম্পদ না থাকে, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম লোকটাকে এখানে এনে বসালেও সে কিছুই করতে পারবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
সুনামগঞ্জের কৃষকদের কেউ কেউ এখনও নিজ পরিবারের জন্য রাতা, টেপি, খৈরা বোরো এবং বিরুন ধান আবাদ করেন। এসব ধান যারা চাষ করছেন তারা ঈদের পর থেকেই ধান কাটা শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পহেলা বৈশাখে কৃষি উপদেষ্টার উপস্থিতিতে উৎসব করে ধান কাটার উদ্বোধন করা হবে। এবারে প্রকৃতি সংবাদ। গাজীপুর মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। এতে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ, প্রকৃতি। দুর্ভোগ লাঘবে দ্রুত ময়লা অপসারণের দাবি করেছেন ভুক্তভোগীরা। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানের পথে জনস্রোত। অবিলম্বে ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি। অবরুদ্ধ গাজায় নারী শিশুদের লক্ষ্য করে ইসরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ। যুদ্ধবন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ। চারুকলায় আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশিদের চিকিৎসা সেবায় প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্বজন হারিয়ে সংকটে পরিবারগুলো, ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।